মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ধোঁয়া। কাতারে ইসরায়েলের হঠাৎ হামলা উপসাগরীয় দেশগুলোকে নড়ে চড়ে বসিয়েছে। এই হামলা শুধু কাতারের নিরাপত্তা প্রশ্নে নয়, মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা উন্মোচন করেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারে আলোচনায় বসে হামাসের নেতারা। ঠিক সেই সময় দোহার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একে একে ভবনে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উড়ে যায়। ৯ সেপ্টেম্বর হামলায় প্রাণ হারান হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার সহ ৫ জন। কাতারের একজন নিরাপত্তা কর্মীও নিহত হন। ইসরায়েলের এই হামলার পর উপসাগরীয় আরব দেশগুলো জেগে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এই হামলা স্পর্ধা হিসেবে দেখা হচ্ছে। আরব নেতাদের মাথায় নতুন প্রশ্ন, আমরা কি এককভাবে নিরাপদ থাকতে পারব? জবাবে ১৫ সেপ্টেম্বর কাতারি ইসলামী সহযোগিতা সংস্থা OIC ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCC জরুরি সম্মেলন আহ্বান করে। প্রায় ৬০টি দেশের নেতা ও কর্মকর্তা অংশ নেন। সবাই একমত, ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা নেওয়া দরকার। ইসরায়েলের হামলার পর নতুন করে আলোচনায় এসেছে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণা। মিশর আরব সামরিক জোট প্রস্তাব দেয়, ইরাক মুসলিম ন্যাটো প্রস্তাব দেয়। সৌদি আরব ও পাকিস্তান ১৭ সেপ্টেম্বর যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলে ধারণাটি আরও শক্তি পায়। এই ন্যাটো ধাঁচের জোট যদি গঠিত হয়, তাহলে একটি দেশের উপর হামলা মানে সব দেশের উপর হামলা এবং সদস্যরা মিলিতভাবে প্রতিক্রিয়া জানাবে। আরব ন্যাটো কি নতুন ধারণা? যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৫ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশ হামলার শিকার হলে এটিকে সব দেশের হামলা হিসেবে ধরে নেওয়া হবে। একই সঙ্গে সব সদস্য দেশ মিলে এর জবাব দেবে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে এই জোটের বেশিরভাগ দেশে ইউরোপ মহাদেশে। কাতারে ইসরায়েলে হামলার পর ন্যাটোর আদলে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণাটি আবার সামনে এসেছে। মিশরের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, কাতারে হামলার পরিপ্রেক্ষিতে মিশরের পক্ষ থেকে আরব সামরিক জোট এর প্রস্তাব দিয়েছে কায়রো। এছাড়া OICর সম্মেলনে ইরাকের পক্ষ থেকে মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব এসেছে। বাস্তবতা, তবে আরব ন্যাটো গঠন সহজ হবে না। দেশের মধ্যে ভিন্ন স্বার্থ, নেতৃত্ব নির্ধারণ ও সদর দপ্তরের অবস্থান নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ২০১৫ সালে মিশরের প্রস্তাব ভেস্তে যায় এই কারণে। তুরস্কের মতো দেশকে অন্তর্ভুক্ত করতে রাজি হয়নি আরব দেশগুলো। এছাড়া GCCর পূর্বের অভিজ্ঞতাও সতর্ক করে, হুথিদের হামলার সময় তারা যৌথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল। কাতারে হামলা, সৌদি পাকিস্তান চুক্তি এবং ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন ভাবনা জাগাচ্ছে। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ইসরায়েল, যেখানে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডান অন্তর্ভুক্ত। আরব নেতারা এই হুমকি হালকাভাবে নিচ্ছেন না। জনগণের ক্ষোভও তীব্র, বিশেষ করে গাজায় গণহত্যা এবং যুক্তরাষ্ট্রের নীরবতার কারণে। সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, কাতারের নিরাপত্তা উদ্বেগ এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব সব মিলিয়ে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর সম্ভাবনা। সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, কাতারের নিরাপত্তা উদ্বেগ এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব সব মিলিয়ে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর সম্ভাবনা আবার আলোচনায় এসেছে। তবে বাস্তবতা কঠিন। সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য এবং নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, আঞ্চলিক আধিপত্যের হিসাব সবই জোট গঠনের পথে বড় বাধা। মধ্যপ্রাচ্যের এই নাট্যক্ষেত্রে এখন নতুন সম্ভাবনা আর চ্যালেঞ্জের যুগ শুরু হয়েছে। আরব নেতারা দাঁড়াচ্ছেন নতুন কৌশল ও যৌথ প্রতিরক্ষার পথে, যেখানে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভার তাদের হাতে। লুহান্স্কের আকাশে আগুন, মাটিতে ধোঁয়া। এক সপ্তাহের লড়াই যেন এক ভয়াল অধ্যায় হয়ে উঠেছে ইউক্রেনের জন্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, শুধু এই সপ্তাহেই ইউক্রেন ৪৫০০ সৈন্য হারিয়েছে। নিহতদের মধ্যে বিদেশি ভাড়াটে যোদ্ধারাও রয়েছে। এটাই কি লুহান্স্ক যুদ্ধের মোড় ঘোরানো মুহূর্ত? রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে ম্যারোচকো জানাচ্ছেন, লড়াইয়ের চাপ ক্রমশ ইউক্রেনীয় বাহিনীর উপর বাড়ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্লেষণে দেখা গেছে, আগের সপ্তাহের তুলনায় এবার মৃতের সংখ্যা আরও বেড়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্যাটল গ্রুপ ওয়েস্ট এর হাতে। ভয়াবহ সংঘর্ষে এই বাহিনী ইউক্রেনীয় সেনাদের ওপর বিপুল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। শুধু পশ্চিম নয়, উত্তরের এবং দক্ষিণের ব্যাটল গ্রুপও ইউক্রেনের নানা ফরমেশন ভেঙে দিয়েছে। রাশিয়ার সেনারা শুধু মানুষ নয়, অস্ত্রশস্ত্র গুঁড়িয়ে দিয়েছে। ৮টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে।
50টি ফিল্ড আর্টিলারি সিস্টেম একেবারে নিশ্চিহ্ন। শুধু তাই নয়, 84টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কাউন্টার ব্যাটারি সিস্টেমও মুছে গেছে এক ঝটকায়। প্রশ্ন জাগে, ইউক্রেনের পক্ষে কি আর লড়াই চালিয়ে যাওয়া সম্ভব? তথ্য বলছে, রাশিয়ার টার্গেটে ছিল ইউক্রেনের ভেতরে থাকা সরবরাহ ঘাঁটি। এক সপ্তাহে 100টির বেশি গোলাবারুদ, জ্বালানি আর সামরিক ডিপো গুঁড়িয়ে দিয়েছে রাশিয়ান সেনারা। এর সঙ্গে যোগ হয়েছে আরও 350টির বেশি কমব্যাট যান ধ্বংসের খবর। ম্যারোজকোর মতে এসব ক্ষতি শুধু সংখ্যা নয়, বরং ইউক্রেনীয় প্রতিরক্ষার ভেঙে পড়া চিত্র। তিনি সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে লুহানস্কের যুদ্ধ আরও ভয়াবহ আকার নিতে পারে। কিন্তু এখানেই টুইস্ট। যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ পরিসংখ্যান সামনে এলেও কিয়েভ এখনও হাল ছাড়েনি। আন্তর্জাতিক সহযোগীদের ভরসায় ইউক্রেন পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, এই ক্ষয়ক্ষতি সত্ত্বেও কতদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে? লুহানস্কের মাটিতে রক্ত ঝরছে দুই পক্ষেরই। তবে এই সপ্তাহের হিসাব বলছে, ইউক্রেনের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন। রাশিয়ার দাবি, এক সপ্তাহে ইউক্রেন 4500 সৈন্য ও ভাড়াটে যোদ্ধা হারিয়েছে। ব্যাটল গ্রুপ ওয়েস্ট সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইউক্রেনীয় সেনাদের। ধ্বংস হয়েছে 8টি ট্যাঙ্ক, 50টি আর্টিলারি, 84টি ইলেকট্রনিক সিস্টেম। টার্গেটে ছিল সরবরাহ ঘাঁটি, 100টির বেশি ডিপো ধ্বংস। ভেঙে দেওয়া হয়েছে 350টির বেশি যুদ্ধযান। সামরিক বিশেষজ্ঞদের সতর্কবার্তা, লুহানস্কের যুদ্ধ আরও ভয়াবহ হতে চলেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো। চেক প্রেসিডেন্ট পেট্রো পাভেল বলেছেন, রাশিয়া যদি ন্যাটো সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে, তবে প্রয়োজনে তাদের যুদ্ধ বিমান ভূপাতিত করতে হবে। তিনি বলেন, রাশিয়া দ্রুত বুঝবে যে তারা সীমা অতিক্রম করেছে। এই পদক্ষেপ সংঘাতের ঝুঁকি তৈরি করলেও মন্দের কাছে আত্মসমর্পণ করা যাবে না। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাভো বলেছেন, ইউক্রেনের জন্য প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হলে তা স্বাক্ষরিত ইউরোপীয় দেশগুলোকে ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে সামরিক লড়াইয়ে নামতে বাধ্য করবে। আশদোদের আকাশে রকেট। রাতের নীরবতা হঠাৎ ভেঙে গেল সাইরেনের শব্দে। আশদোদের পূর্বাঞ্চলে মানুষ দৌড়ে আশ্রয় নিল বাংকারে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া 2টি রকেটের একটি প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যটি গিয়ে পড়েছে খোলা প্রান্তরে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের খবরও মেলেনি। কিন্তু আতঙ্কে কেঁপে উঠেছে শহর। আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটনাটি সামলেছে বলে জানিয়েছে। তাদের ভাষায় সবকিছু প্রোটোকল অনুযায়ী হয়েছে। স্থানীয়রা জানান, প্রথমে বাজল সাইরেন, তারপর আকাশে বিস্ফোরণের শব্দ। প্রতিরক্ষা ব্যবস্থা রকেটকে ভূপাতিত করেছে। জরুরি সেবা সতর্ক অবস্থায় রাখা হলেও শেষ পর্যন্ত বেসামরিক কোনো ক্ষতি হয়নি। গাজার রকেট হুমকি কমেছে, কিন্তু শেষ হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, সাম্প্রতিক সময়ে গাজার রকেট ছোড়ার সক্ষমতা কমে গেছে। ফলে আশদোদে এই ধরনের হামলা এখন বিরল ঘটনা। সর্বশেষ দূরপাল্লার রকেট হামলা হয়েছিল 6 এপ্রিল। তারপর থেকে পরিস্থিতি তুলনামূলক শান্তই ছিল। কিন্তু নতুন এই হামলা প্রমাণ করে, গাজার দিক থেকে এখনও বিপদ পুরোপুরি কাটেনি। আইডিএফ বারবার বলছে, তারা অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না গাজার রকেট হুমকি পুরোপুরি দূর হচ্ছে। তবে এই অব্যাহত সংঘাতের মধ্যে মানবিক বিপর্যয় বেড়ে চলেছে। উত্তরের ভিন্ন চিত্র, নিজেদের দুর্ঘটনায় আহত আইডিএফ সৈন্যরা। একই দিনে ঘটেছে আরেক ঘটনা। উত্তর গাজায় চলমান সামরিক অভিযানের সময় উল্টে যায় আইডিএফের একটি সামরিক গাড়ি। তাতে আহত হন অন্তত 10 জন ইসরায়েলি সৈন্য। সেনাবাহিনী জানিয়েছে, সকালের দিকেই এই দুর্ঘটনা ঘটে। আহত সৈন্যদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সবাইকে হালকা আঘাতপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল। যদিও সামরিক দুর্ঘটনায় একসঙ্গে 10 জন সৈন্য আহত হওয়া সেনাবাহিনীর জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের দ্বিমুখী সংকট, একদিকে গাজার রকেট হামলা, অন্যদিকে নিজেদের ভেতরেই দুর্ঘটনায় আহত সৈন্য। এই দুই খবরই একদিনে প্রকাশ পাওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর চাপে পড়ার চিত্র স্পষ্ট হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আশদোদের রকেট হামলায় হতাহতের খবর না থাকলেও মানসিক চাপ বেড়েছে। আর সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্ঘটনা সেনাদের মনোবলকে নাড়া দিতে পারে। যুদ্ধক্ষেত্রে শুধু শত্রুর আক্রমণ নয়, এ ধরনের অঘটনও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইসরায়েলি সেনারা বলছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও শক্তিশালী। আকাশে উড়ে আসা রকেটকে মুহূর্তেই ধ্বংস করছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি গাজার ক্ষুদ্র সামরিক সক্ষমতায় এভাবে আতঙ্ক ছড়াতে পারে, তবে ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা কতটা থাকবে?
ইরান ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এমন পরিস্থিতিতে আশদোদের আকাশে রকেট প্রতিরোধের ঘটনাটি হয়তো সেদিকেই নতুন করে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। গোপন সামরিক ঘাঁটি আর মিশরের হুঁশিয়ারি, ইসরায়েল ঘিরে শঙ্কার মেঘ। ইসরায়েলের সীমান্তে হঠাৎই উঠেছে এক ঝড়। খবর ছড়িয়ে পড়েছে মিশর নাকি গোপনে তৈরি করছে সামরিক ঘাঁটি, প্রসারিত করছে ইয়ার্ড স্ট্রিপ, মাটির নিচে বানাচ্ছে রহস্যময় অবকাঠামো। আর এতে কেঁপে উঠেছে তেল আবিব। প্রশ্ন জেগেছে, মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে কি নতুন কোনো চাল চালতে যাচ্ছে আরব রাষ্ট্রগুলো? চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই প্রস্তুতিকে 1979 সালের শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। তাদের দাবি, কায়রো সীমান্তে ভয়াবহভাবে সেনা জমা করছে। ভূগর্ভস্থ নতুন স্থাপনায় কি আছে তার ব্যাখ্যা এড়িয়ে যাচ্ছে মিশর। ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহ করছেন এগুলো হয়তো যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি অবকাঠামো। তেল আবিবে আতঙ্ক এতটাই বেড়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জেরুজালেমেই হয়েছে সেই বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির গ্যারান্টর হিসেবে এখন চাপে আছে। ইসরায়েল চাইছে তারা যেন কায়রোর উপর চাপ প্রয়োগ করে। একজন ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে সরাসরি বলেছেন, মিশর যা করছে তা অত্যন্ত গুরুতর। কিন্তু অন্যদিকে কায়রো সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। মিশরের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসব ভিত্তিহীন। এমনকি তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনও সম্প্রতি কোনো উদ্বেগের কথা কায়রোকে জানায়নি। তবে পর্দার আড়ালে অন্য ছবি আঁকা হচ্ছে। ইসরায়েলের ভয়, গাজা থেকে যদি শরণার্থীদের ঢল নামানো হয় তাহলে সেই বোঝা গিয়ে পড়বে সিনাই উপদ্বীপে। আর এটি মিশরের জন্য অগ্রহণযোগ্য। তারা আগেই বলেছে, গাজার মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়া হলে সেটা হবে তাদের জন্য একেবারে রেড লাইন। কাহিনী এখানেই শেষ নয়। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর আরব রাষ্ট্রগুলোর অবস্থান আরও কঠোর হয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন রুখতে হবে, নইলে এই আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। মঞ্চ যেন সাজানো। একদিকে ইসরায়েলের আতঙ্ক, অভিযোগ আর মার্কিন হস্তক্ষেপের চেষ্টা, অন্যদিকে মিশরের অস্বীকার অথচ রহস্যময় সামরিক প্রস্তুতির গুঞ্জন। আকাশে ভেসে বেড়াচ্ছে যুদ্ধ বিমানের ছায়া, মাটির নিচে লুকানো অজানা টানে। প্রশ্ন একটাই, এ কি কেবল প্রতিরক্ষা, নাকি আরব দুনিয়া ইসরায়েলের বিরুদ্ধে নতুন কোনো সামরিক ঢেউ তুলতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের বাতাস আজ ভারী, উত্তেজনায় ঠাসা। ইসরায়েল দৌড়ে যাচ্ছে ওয়াশিংটনের দ্বারে, মিশর বলছে কিছু হয়নি, অথচ সীমান্তে তৈরি হচ্ছে অজানা ঘাঁটি। ইতিহাসের মঞ্চে আরেকটি বিস্ফোরণের আগাম সুর বাজছে কিনা তা নিয়েই দুলছে দুনিয়া। যুদ্ধের ছায়া, গাজার সীমান্তে মিশরের অগ্নিঝরা হুঁশিয়ারি। গাজার আকাশে এখনো ধোঁয়া, রাস্তায় নীরবতা। এমন এক সময়েই প্রতিবেশী মিশর হঠাৎই তুলেছে তলোয়ার। সীমান্তে গর্জে উঠছে সামরিক প্রস্তুতির ঢাক। প্রশ্ন একটাই, ইসরায়েল কি এবার আরব দানবকে জাগিয়ে তুলল? ইসরায়েলের গোপন পরিকল্পনা নিয়ে কায়রোতে চলছে অস্থিরতা। শোনা যাচ্ছে তেল আবিব গাজাবাসীদের দমিয়ে দক্ষিণে ঠেলে দিতে চাইছে। সেই দক্ষিণ মানেই মিশরের সিনাই। আর এখানেই মিশরের রক্ত গরম হয়ে উঠেছে। কায়রো সাফ জানিয়ে দিয়েছে, গাজার মানুষের জোরপূর্বক স্থানান্তর একটি রেড লাইন। এই লাইন পেরোলে মিশরের তরবারি নামবে ঝলসে দেয়া বজ্রের মতো। হিজবুল্লাহ ঘনিষ্ঠ লেবানিজ দৈনিক আল আখবার রিপোর্ট করেছে, মিশর শুধু কথা বলছে না, সৈন্য, অস্ত্র আর যুদ্ধ বিমান তৈরি রাখা হয়েছে। সংকট বাড়লে সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েন হবে। সিনাইয়ের আকাশে ভেসে উঠবে যুদ্ধ বিমান। প্রস্তুতির প্রতিটি ধাপে যেন ইসরায়েলকে বলা হচ্ছে, থেমে যাও, নয়তো আসবে ঝড়। একজন মিশরীয় সামরিক কর্মকর্তা আল আখবারকে জানিয়েছেন, নির্দেশ স্পষ্ট, ফিলিস্তিনিদের দিকে গুলি নয়। এর মানে মিশরের অস্ত্র শত্রু নয়, মানবতার পাশে দাঁড়াতে প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যদি গাজাবাসীদের তাড়ানোর চেষ্টা হয়, প্রতিক্রিয়া আসবে মানবিক আইন মেনে, কিন্তু বজ্রাঘাতের মতো কঠোর। ইসরায়েলও নিশ্চুপ নেই। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক তৎপরতা দেখে আতঙ্ক চেপে ধরেছে তেল আবিবকে। অভিযোগ উঠেছে, কায়রো সীমান্তে ভয়ঙ্করভাবে সেনা জড়ো করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাকি বিষয়টি সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে তুলেছেন। এ যেন এক লুকোচুরি খেলা। মিশর বলছে প্রতিরক্ষা, ইসরায়েল বলছে আক্রমণের প্রস্তুতি। গল্পে আরও এক টুইস্ট। ইসরায়েল দাবি করছে
মিশর নতুন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি বানাচ্ছে, যার ভেতরে কি আছে সে বিষয়ে তারা স্পষ্ট কোনো জবাব দিচ্ছে না। ক্ষেপণাস্ত্র লুকানো আছে কিনা তার প্রমাণ নেই, তবুও সন্দেহে অস্থির ইসরায়েল। এদিকে কায়রোর বার্তা স্পষ্ট, গাজাবাসীদের গণস্থানান্তর মেনে নেবে না, তারা কাউকে ঝুঁকতে দেবে না, কাউকে ছেলে বেরো করবে না। মানবিকতার নামে যে চক্রান্ত, মিশর সেটাকে আগেই রুখে দেবে। সিনেমার মতো দৃশ্য আঁকা যায়, এক পাশে ইসরায়েলের গর্জন, অন্য পাশে মিশরের প্রতিশোধী দৃষ্টি। সীমান্তে সৈন্য সারি, আকাশে প্রস্তুত যুদ্ধ বিমান। গাজা যেন দাবার বোর্ড, কিন্তু এবার খেলোয়াড়রা শুধু ইসরায়েল আর হামাস নয়, প্রবেশ করেছে মিশরের মতো আঞ্চলিক দৈত্য। ইতিহাস সাক্ষী, আরব রাষ্ট্রগুলো অনেক সময় নীরব থেকেছে, কিন্তু এবার মিশর ভিন্ন সুর তুলছে। একদিকে মানবিকতার দাবি, অন্যদিকে সীমান্ত রক্ষার শপথ। ফলে সমীকরণ একেবারে বদলে যাচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, ইসরায়েল কি গাজার পরিকল্পনায় এগোবে, নাকি মিশরের সতর্কতা শুনে পিছিয়ে যাবে? যুদ্ধের ছায়া যত ঘন হচ্ছে, ততই মধ্যপ্রাচ্যের মাটি কাঁপছে অজানা পরিণতির অপেক্ষায়। সর্বাত্মক যুদ্ধের কিনারায় তুরস্ক ও ইসরায়েল। ফিলিস্তিনের গাজা, লেবানন, ইরান, ইয়েমেনে ধারাবাহিকভাবে হামলার পর সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলার পর আঙ্কারায় উদ্বেগ বাড়ছে। তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন তুরস্কও রয়েছে সতর্ক অবস্থানে। ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আজ কাতার, কাল তুরস্ক। এর জবাবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একজন উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে, তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ভূমধ্য সাগরের বাতাসে বারুদের গন্ধ। সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছে ইসরায়েল, আর অপর প্রান্তে প্রস্তুত তুরস্ক। ইতিহাস যেন আরেকবার নতুন করে লিখতে চাইছে। ইসরায়েল সম্প্রতি সাইপ্রাসে পাঠিয়েছে ভয়ঙ্কর বারাক MX প্রতিরক্ষা ব্যবস্থা। লিমসলের বন্দরে দেখা গেছে চালানের ভাণ্ডার, যেখানে রাখা এই সিস্টেমের যন্ত্রাংশ। এই প্রযুক্তি 150 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা। বিশ্লেষকদের মতে শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্য সাগরে এটি তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু টুইস্ট এখানে, আঙ্কারা আজকের তুরস্ক আর আগের মতো দুর্বল নেই। তারা উত্তর সাইপ্রাসে স্থাপন করেছে শক্তিশালী ড্রোন ঘাঁটি। দ্বীপের উত্তরাংশে মোতায়েন করা হয়েছে 3 শতাধিক ট্যাঙ্ক ও শত শত সাঁজোয়াজান। প্রেসিডেন্ট এরদোয়ান সেনাবাহিনীকে ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তুরস্ক প্রদর্শন করেছে তাদের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক সাইবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আরেকটি দৃশ্যপট স্পষ্ট, ইসরায়েল ও সাইপ্রাস মিলে যে প্রতিরক্ষা জোট করছে, তুরস্ক তার মোকাবিলায় মাঠে নামছে একেবারে খোলাখুলি। আঙ্কারা বলছে, সাইপ্রাসে যত প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হোক, তা তাদের ড্রোন, মিসাইল ও বিমান শক্তির সামনে টিকতে পারবে না। কারণ এই ভূমি 1974 সাল থেকেই সংঘাতের কেন্দ্র, আর আজও তার ছায়া মুছে যায়নি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ তুরস্ককে উস্কানি দেওয়ার সমান। যদি একটিমাত্র ভুল পদক্ষেপও ঘটে, তবে তা ভয়াবহ আকার নিতে পারে। এই সংঘাত সীমান্তের ভেতরে আটকে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। শরণার্থী স্রোত, জ্বালানি সংকট, সামরিক জোটের দ্বন্দ্ব, সবকিছুই জড়িয়ে পড়বে এই অগ্নিসংঘাতে। যুদ্ধ যদি শুরু হয়, তবে সেটি কেবল আকাশ বা সাগরে সীমাবদ্ধ থাকবে না। ইতিহাসের পাতায় আরেকটি রক্তাক্ত অধ্যায় যুক্ত হবে। তুরস্ককে আঘাত করার মানে হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এই সতর্কবার্তাই এখন দিচ্ছেন বহু বিশেষজ্ঞ। আর আঙ্কারার কণ্ঠে শোনা যাচ্ছে অটল বার্তা, যে আগুন জ্বালাবে সেই আগুনই দগ্ধ হবে। বিগত কয়েক মাস ধরেই ইসরায়েলি মিডিয়াগুলো তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিত্রিত করে আসছে। বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ পরবর্তী সিরিয়ায় দেশটির পুনর্গঠনে ভূমিকা, এই বিষয়গুলোকে ইসরায়েলি বিশ্লেষকরা নতুন হুমকি হিসেবে বর্ণনা করছেন। কাতারে হামলার পর তুরস্কের মধ্যে আরেকটি শঙ্কা জন্মেছে, তা হলো ন্যাটো জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর। কারণ কাতার মেজর নন ন্যাটো অ্যালাই হলেও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি। সিনাই মরুভূমিতে গর্জে উঠল চীনা ক্ষেপণাস্ত্র। মিশরের সতর্কবার্তা ইসরায়েলকে। মরুভূমির উত্তপ্ত বাতাসে হঠাৎই ভেসে উঠেছে গর্জন। না, এটা কোনো প্রাকৃতিক ঝড় নয়,
সিনাই উপদ্বীপে এবার নাকি দাঁড়িয়ে গেছে চীনের তৈরি ভয়ঙ্কর HQ-9B ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যেন যুদ্ধের মেঘ জমে উঠছে, আর সেই ঝড়ের কেন্দ্রে আজ মিশর। ইসরায়েল যখন গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে, ঠিক তখনই আঞ্চলিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর মিশর মোতায়েন করেছে এই HQ-9B সিস্টেম। যদিও খবরটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে সত্যি হলে এর প্রতীকী অর্থই সবচেয়ে বড়। 1967 সালের 6 দিনের যুদ্ধ মনে করিয়ে দেয় এই পদক্ষেপ, যখন ইসরায়েল দখল করেছিল সিনাই, পশ্চিম তীর ও গোলান মালভূমি। পরে 1979 সালের শান্তি চুক্তির মাধ্যমে সিনাই ফেরত পায় মিশর। সেই চুক্তিতে ভারী সামরিক উপস্থিতি সীমিত রাখা হয়েছিল। তাই এবার মিশরের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয়, বরং ইতিহাসের পাতায় নতুন এক মোড়। টুইস্ট লুকিয়ে আছে কূটনীতিতে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আফতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, গাজা থেকে যদি জোর করে মানুষকে সিনাইতে ঠেলে দেওয়া হয়, তবে সেটাই হবে মিশরের নিরাপত্তার জন্য রেড লাইন। আর সেই সতর্কবার্তার পরপরই HQ-9B মোতায়েনের খবর প্রকাশ্যে আসে। এটি নিছক কাকতালীয় নয়, বরং স্পষ্ট এক সংকেত। ইসরায়েলের সাম্প্রতিক হামলা কাতারের ওপর শুধু আন্তর্জাতিক আইন ভঙ্গই করেনি, বরং মিশরকে ভাবিয়েছে ভবিষ্যৎ নিয়েও। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, ইসরায়েলের এই অযাচিত আচরণ শান্তি চুক্তিগুলোকে ভেঙে ফেলছে, আর এর পরিণতি হবে ভয়াবহ। HQ-9B কিন্তু কোনো সাধারণ অস্ত্র নয়। এটি একসঙ্গে 8 থেকে 10টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর পাল্লা 260 কিলোমিটার পর্যন্ত। যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম। বিশেষজ্ঞরা একে রাশিয়ার S-400 কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমকক্ষ হিসেবে দেখেন। এখানেই আসল নাটকীয়তা। মিশর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। মার্কিন সাহায্য ও সামরিক সহযোগিতা ছিল তাদের প্রধান ভরসা, কিন্তু একই সময়ে আমেরিকা ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে চলেছে। এই প্রেক্ষাপটে চীনা অস্ত্রের মোতায়েন আসলে এক নতুন ভারসাম্য খোঁজা। কায়রো যেন বিশ্বকে বলছে, আমরা শুধু পশ্চিমের উপর নির্ভর করব না, আমাদের বিকল্প শক্তিও আছে। মিশরের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সমীর ফারাক আগেই জানিয়েছিলেন, HQ-9B ইতিমধ্যেই মিশরের প্রতিরক্ষা নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এবছরের শুরুতে ইগলস অব সিভিলাইজেশন 2025 মহড়াতেও প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছিল এই সিস্টেম। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ আসলে সরাসরি বার্তা দিচ্ছে ইসরায়েলকে, সীমান্ত যদি লঙ্ঘন করা হয়, তবে প্রতিরোধের জবাব প্রস্তুত আছে। চুক্তি ভঙ্গ না করেও মিশর নিজের শক্তি প্রদর্শন করছে, আর এটি ইসরায়েলের জন্য আসল চাপ। গাজায় যখন রক্ত ঝরছে আর জাতিসংঘ পর্যন্ত গণহত্যার অভিযোগ তুলছে, তখন সিনাই মরুভূমির বুকে দাঁড়িয়ে HQ-9B যেন ঘোষণা করছে, মিশর আর নীরব থাকবে না, আঘাত আসলে প্রতিরোধ আসবে।